আচ্ছা, ভোকাবুলারি জানলেই কি স্মার্টলি ইংলিশ বলা যায়? একদমই না। যতক্ষণ না পর্যন্ত আপনি প্রেপোজিশন, ইয়াস, প্রেপোজিশন, এই প্রেপোজিশনের সঠিক ব্যবহার এবং আমেরিকান অ্যাকসেন্টকে আয়ত্ত না করতে পারছেন, ততক্ষণ আপনি স্মার্টলি ইংলিশ বলতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রেপোজিশনের ব্যবহার করে সাবলীনভাবে ইংরেজিতে কথা বলা যায়। So, as usual, in today's video, we will discuss grammar, American pronunciation, and spoken English. And you will learn how to use preposition correctly, and you can speak English confidently while you is speaking. So, without further ado, let's dive into now. Welcome back to my channel. আজকের এই ভিডিওটি আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। একটা ভিজুয়াল চার্টের মাধ্যমে আজকে আমরা প্রেপোজিশন আলোচনা করব। সো আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি কেন বারবার প্রেপোজিশন বলছি। হ্যাঁ, আমরা এই ইংলিশটা ভুল বলে থাকি, কারণ আমরা বলি প্রিপোজিশন। সো সঠিকভাবে যদি আপনি বলেন, এর উচ্চারণটা হবে প্রেপোজিশন, PRE, প্রে এবং পজিশন। এখানে একটু খেয়াল করে দেখুন আমেরিকারা কিভাবে বলে preposition, preposition, preposition. শুনেছেন তাই না? ইয়াস। সো লেটস স্টার্ট আওয়ার প্রিপোজিশন। এখন স্ক্রিনে যে ভিজুয়াল চার্টটি দেখতে পাচ্ছেন, এই ভিজুয়াল চার্টের যে স্কোয়ার বক্সটি আছে, এর ভেতরে এই যে সার্কলটা, এই সার্কলের ভেতরে কিছু শব্দ আছে, অর্থাৎ প্রিপোজিশন আছে। এর ডাইনে কিছু প্রিপোজিশন আছে, বামে কিছু আছে, নিচে আছে এবং উপরে আছে। সো এর মানে হচ্ছে আমরা যখন ডেইলি লাইফে ইংলিশ কনভারসেশন করব, তখন আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইংলিশ স্পিকিং করতে পারি এবং সেখানে এই প্রিপোজিশনগুলো ইউজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। লেটস টক অ্যাবাউট দ্য বৃত্ত। বৃত্তর ওপরে 4টা প্রিপোজিশন আছে। একটি হচ্ছে অ্যাবাভ, আরেকটি হচ্ছে ওভার, আরেকটি হচ্ছে ওয়ান টু, আরেকটি হচ্ছে ওয়ান। তো উপরে মানে কি? উপরে, তাই না? ওয়ান মানে উপরে, ওভার মানে উপরে, ওয়ান টু মানে উপরে। তাহলে কোন প্রিপোজিশন কোন জায়গায় বসবে আমরা নিশ্চয়ই কনফিউজ, তাই না? ইয়াস, ডোন্ট ওয়ারি, আই উইল ব্রেক ইট ডাউন। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, সো প্লিজ বি উইথ মি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যখন কোনো কিছু স্পর্শ করে থাকে, যেমন এই স্পিকারটি আমার টেবিলের উপরে আছে, এই বৃত্ততে আমরা দেখছি ওয়ানটা বৃত্তকে স্পর্শ করে আছে। তো যখন কোনো কিছু উপরে থাকবে কিন্তু স্পর্শ করে থাকবে, তখন আমরা অন ইউজ করব। সো এই বইটি কোথায় আছে? টেবিলের উপরে, অর্থাৎ দ্য বুক ইজ অন দ্য টেবল। সো যখন কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকবে, তখন আমরা এখানে ওয়ান ইউজ করব। সো এক্সাম্পল, আমরা রাস্তায় কিছু দেখলাম বা বাসার ফ্লোরে কিছু দেখলাম, যদি উপরে থাকে তাহলে আমরা চোখ বুঝে ওয়ান ইউজ করব। সো দ্য কার ইজ অন দ্য রোড, দ্য চেয়ার ইজ অন দ্য ফ্লোর। এভাবে আমরা ইংলিশে কথা বলবো এবং আমার মনে হয় এই কনসেপ্টটা ক্লিয়ার। আরও কিছু কিছু সময় আমরা প্রিপোজিশন ওয়ান ব্যবহার করে থাকি, যেমন নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে আমরা ওয়ান ইউজ করে থাকি। তো সেটি হতে পারে কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট তারিখ, যেমন অন মানডে, রাইট? হি উইল কাম অন মানডে। এটি একটা দিনকে বোঝাচ্ছে এবং এখানে ওয়ান ইউজ করা হয়েছে। হি উইল গিভ মাই গিফট অন মাই বার্থডে। সে আমার বার্থডেতে আমার গিফটটা দিবে। সো এটি একটি নির্দিষ্ট বিশেষ দিনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এগুলা হচ্ছে প্রিপোজিশন ওয়ানের ব্যবহার। চলুন তাহলে আমরা এখন কথা বলবো ওভার এবং অ্যাভাব নিয়ে। ওভার এবং অ্যাভাব এর কিছু বিষয় আছে, যেমন অ্যাভাব হচ্ছে স্পর্শ না করে উপরে বোঝাতে, আবার ওভারও হচ্ছে কোনো কিছু স্পর্শ না করে উপরে বোঝাতে। কিন্তু ফ্যাক্টরটা কি এখানে? সো আমরা একটু ভেঙে বলি। যখন কোনো কিছু স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকে, তখন আমরা অ্যাভাব ইউজ করি।
এই রূপটি কিন্তু আমার মাথার উপরে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। লাইটটি কিন্তু মাথার উপরে স্থির অবস্থায় আছে। সো দি লাইটস আর হ্যাঙ্গিং অ্যাবাভ অর আওয়ার হেড। লাইটটি আমার মাথার উপরে ঝুলে আছে, কিন্তু এটি কিন্তু স্থির অবস্থায় আছে। কিন্তু যদি একটা ফ্যান হতো, ফ্যানটা যদি ঘুরতো বা নড়াচড়া করতো, তখন কিন্তু এর সিনারিও পাল্টে যেত। তাহলে ওভারটা কোথায় বসবে? সো মাথার উপর দিয়ে যদি কোনো কিছু গতিশীল অবস্থায় যায়, তখন আমরা ওভার ইউজ করব। উদাহরণটা কেমন হতে পারে? মাথার উপর দিয়ে কে যায়? অনেক সময় পাখি যেতে পারে, অথবা একটা তীর ছুটে যেতে পারে। যে কোনো কিছু যখন একটা গতিশীল অবস্থায় ছুটে যাবে, তখন আমরা সেক্ষেত্রে অ্যাবাভ না ইউজ করে ওভার ইউজ করব। দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। তো পাখিগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখন আরেকটি প্রিপোজিশন এখানে আছে, সেটি হচ্ছে ওয়ান টু। ওয়ান টু মানেও উপরে। সো কোনো কিছু নিচু থেকে গতিশীল অবস্থায় যখন কোনো কিছুর উপরে এসে পড়ে বা বসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান টু ব্যবহার করতে পারি। সো গতিশীল অবস্থায় হতে হলে সেটি একটা প্রাণী হতে পারে, অথবা একটা বল হতে পারে, ঠিক আছে। সো একটা ক্যাট। সো ক্যাটটি কি করলো? জাম্প করে টেবলের উপরে এসে বসলো। আমি বারবার টেবল বলছি, হ্যাঁ, আমেরিকাতে আমরা টেবিল না বলে টেবল বলি, TABLE, সেম স্পেলিং, বাট উই সে টেবল। তো দ্য ক্যাট জাম্পড ওয়ান টু দ্য টেবল। ক্যাটটি জাম্প করে টেবলের উপরে বসলো। একটা বল যদি কোথাও থেকে ছুটে আসে, তখন কিন্তু আমরা ওয়ান টু ব্যবহার করব। কিন্তু বলটা যদি অলরেডি এখানে থাকে, তাহলে আমরা ওয়ান ইউজ করব। বলটি যদি মাথার উপর দিয়ে উড়ে যায়, তখন আমরা ওভার ইউজ করব। ইংলিশটা হবে ওভার। আর বলটা যদি ঝুলানো থাকে, স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা অ্যাবাভ ইউজ করব। কনসেপ্ট ক্লিয়ার? এখন আমরা কথা বলবো ভেতরের প্রিপোজিশনগুলো নিয়ে। বৃত্তর ভেতরে কয়েকটা প্রিপোজিশন আছে। তার একটি হচ্ছে থ্রু, একটি হচ্ছে ইন, আরেকটি হচ্ছে ইনসাইড অফ, আরেকটি হচ্ছে উইথিন। ইন এবং ইনসাইড এই দুইটা প্রায় একই ক্ষেত্রে ইউজ করা হয়। তো যখন কোনো কিছুর ভেতরে স্থির অবস্থায় থাকে, তখন সেক্ষেত্রে ইন বা ইনসাইড ইউজ করা হয়। এটা কিন্তু ভেতরে হতে হবে। যেমন এই স্পিকারের ভেতরে একটা লাইট আছে, এগুলোটা কিন্তু ভেতরে, ইনসাইডে, হ্যাঁ, এবং এটি স্থির অবস্থায় আছে, কি মুভ হচ্ছে সেটি অনুযায়ী আপনাকে সেন্টেন্সটি এখানে বসাতে হবে। আমি এখন একটা ঘরের ভিতরে বসে আছি, সব স্টুডেন্টরা ঘরের ভেতরে আছে। সো এভাবে বলতে হবে, আই অ্যাম ইন দ্য ক্লাসরুম। আমি ক্লাসরুমের ভেতরে আছি। ইন এবং ইনসাইড প্রিটি মাচ সেম সিচুয়েশনে আমরা ইউজ করে থাকি, কিন্তু ইনের আবার কিছু ব্যতিক্রম ইউজ আছে। যখন আমরা কোনো বড় সময়কাল বা কোনো আবদ্ধ বড় জায়গার কথা বলি, তখন আমরা ইন ব্যবহার করি। এখানে যে বড় সময় বলতে বোঝায় সব সময় দিন অথবা মাস অথবা একটা ঋতু, এরকম। সো দীর্ঘ সময়কাল বলতে এখানে আমরা বোঝাচ্ছি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি। আমরা যখন ইংলিশে বলবো, তখন ডেফিনেটলি আমরা এভাবে বলবো, আই ওয়েন্ট ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। তারপরে একটা সাল যখন আমরা বোঝাবো, 2025 হোক আর 2026 হোক, in 2025 I was born in 1990. So it was a year. So একটা সাল, এজন্য আমরা in ব্যবহার করছি। He came in last spring. সে গত স্প্রিংয়ে বা বসন্তে এসেছিল। তো একটা দেশ, সেক্ষেত্রেও আমরা কিন্তু in ব্যবহার করব। Right now our old prime minister is living in India. আর বলতে পারি রাইট নাও শেখ হাসিনা ইজ স্টেইং ইন ইন্ডিয়া। সো একটা জিনিসের ভেতরে আবদ্ধ অবস্থায় একটা রুম হতে পারে, একটা বাক্স হতে পারে, কোনো কিছু, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন ব্যবহার করব। সো আই গেস উই আন্ডারস্ট্যান্ড অলরেডি হাউ টু ইউজ ইন এভরি সিচুয়েশন। সো এখন আমরা কথা বলবো প্রিপোজিশন উইথিন নিয়ে। উইথিন বলতে কি বোঝায়? স্পেসিফিক একটা এরিয়া বা টাইম বা সেট অফ রুলস, ঠিক আছে। দ্য ট্রেজার ওয়াজ হিডেন উইথিন দ্য ক্যাসল ওয়াল। তো দুইটা দেয়াল আছে এখানে, দুইটা দেয়ালের ভেতরে আবদ্ধ ছিল। তাছাড়া অনেক সময় মনে করেন দুইটা ঋতুর ভেতরে বা দুইটা দিনের ভেতরে, এরকম যখন বোঝায়,
There is a small cafe located within the library. So এখানে কি বোঝানো হচ্ছে, স্মল ক্যাফে অর্থাৎ দুইটা ক্যাফে আছে অর্থাৎ রেস্টুরেন্ট আছে উইথিন দ্য লাইব্রেরি। সো লাইব্রেরির ভেতরে প্রায় দুইটা ক্যাফে আছে। হি উইল কাম উইথিন এ মিনিট, একটা সময়ের ভিতরে চলে আসবে, উইথিন এ মিনিট। হি উইল কাম উইথিন 7 days, সে 7 দিনের ভেতরে আসবে। তো যখন আমরা একটা সময়, একটা সিজন, অনির্দিষ্ট একটা বিষয়ের মাঝামাঝি সময় কাজটি ঘটবে, তখন আমরা উইথিন ইউজ করব। এখন আমরা কথা বলবো থ্রু প্রিপোজিশন নিয়ে। থ্রু মানে কি? থ্রু হচ্ছে বরাবর। সো কোনো কিছু এক পাশ থেকে অন্য পাশে যখন ঠিক মাঝ দিয়ে চলে যায় তখন আমরা থ্রু ইউজ করি। সো আই উইল কাম থ্রু দ্য ফরেস্ট, আমি জঙ্গলের ভেতর দিয়ে আসব। তারপরে মনে করুন ঘরের একটা উইন্ডো বা ডোর, সো আই উইল গো থ্রু দ্য ডোর। দ্য লাইট ইজ কামিং থ্রু দ্য উইন্ডো, আই লাইক টু সি থ্রু দ্য উইন্ডো, আমি উইন্ডোর ভেতর দিয়ে দেখতে পছন্দ করি। আমার ছেলে গতদিন বলছিল আই ক্যান সি থ্রু দ্য ফিউচার। তো ও ইমাজিন করছে, তো মনে করছে যে আমি ফিউচারকে দেখছি, কিন্তু দিস ইজ ইমাজিনেশন। সো আই ক্যান সি থ্রু, আই ক্যান ইমাজিন, আই ক্যান সি থ্রু দ্য রুফ, আমি ইমাজিন করছি যে আমি এইটা দেখছি, কিন্তু অনেক সময় এটা দেখা যায় না, কিন্তু এটা ইমাজিন করা হয়। এক্ষেত্রে আমরা সি থ্রু ইউজ করি। সো এখন আমাদের বৃত্তর লেফট সাইডে যে প্রিপোজিশনগুলো আছে তার ভেতরে একটি হচ্ছে টুয়ার্ড, আরেকটি হচ্ছে টু, আরেকটি হচ্ছে ইনটু। সো টুয়ার্ড মানে কি? কোনো কিছুর দিকে। সো টু মানে কি? কোনো কিছুর দিকে বা প্রতি। আর ইনটু মানে কি? কোনো কিছুর ভেতরে। তাহলে মিনিংগুলো কিন্তু প্রিটি সিমিলার, কিন্তু ব্যবহারটা আমরা কিভাবে করব? সেন্টেন্স তৈরি করার সময় আমরা খুব কেয়ারফুলি এগুলো ইউজ করব। সো লেটস স্টার্ট উইথ টু। কোনো কিছু কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়ার জন্য আমরা টু ইউজ করি। হি উইল গো টু দ্য মার্কেট। সো এখানে আমরা মার্কেটের দিকে বলছি, তো এটা হচ্ছে একটা গন্তব্য। সো এখানে যদিও এই গন্তব্যটা একদম আমরা ধারণা করছি, হ্যাঁ, একদম পয়েন্ট করে বলতে পারছি না নির্দিষ্ট কোথায় যাচ্ছি বাজারের, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ আমরা যাচ্ছি বাজারের দিকে। আমরা এটা আবার বলতে পারি আই এম গোয়িং টুয়ার্ড দ্য মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি। কিন্তু আমি যদি বলি আমি বাজারে যাচ্ছি, তখন আমরা ইংলিশটা ইউজ করব আই এম গোয়িং টু দ্য মার্কেট, আর আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আই এম গোয়িং টু স্কুল। এভাবে আমরা ইংলিশ তৈরি করতে পারবো। সো এখন আমরা কথা বলবো টুয়ার্ড নিয়ে। টুয়ার্ড মানে হচ্ছে কোনো দিকে যাওয়া। এখানে আরেকটি উদাহরণ হচ্ছে দ্যাট দ্য ট্রেন ইজ গোয়িং টুয়ার্ড ময়মনসিংহ, একটা চলমান জিনিস একদিকে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই টুয়ার্ডটা ইউজ করব। ট্রেনটি ময়মনসিংহের দিকে যাচ্ছে। তো কোনো কিছু যদি চলমান থাকে বা শুট করা হয়, একটা গতি থাকে, তখন আমরা টুয়ার্ড ইউজ করব এবং এর মানেটি হচ্ছে দিকে। সো দ্য অ্যারো মানে তীর, দ্য অ্যারো ওয়াজ শুট টুয়ার্ডস দ্য বার্ড, অ্যারোটি পাখির দিকে শুট করা হয়েছিল। আমার মনে হয় টুয়ার্ড ক্লিয়ার, রাইট? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করলে আমরা কিন্তু আরও বেশি এক্সাম্পল পাঠিয়ে দিতে পারবো। তাছাড়া আমাদের কাছে পিডিএফ কপি আছে, যদি কেউ পিডিএফ কপি চায়, একটা রিকোয়েস্ট, জাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, আই উইল সেন্ড ইট টু ইউ উইদাউট এনি হেজিটেশন। সো প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, সো আমাদের বাম পাশের 3টা প্রিপোজিশন, তার 2টা নিয়ে কথা বলেছি, আরেকটি হচ্ছে ইনটু। সো ইন মানে ভেতরে, ইনটু মানে ভেতরে। সো পার্থক্যটা হচ্ছে যদি কখনো আমরা একটা জিনিসকে গতিশীল অবস্থায় দেখি, সো দ্য অ্যারো ওয়াজ গোয়িং ইনটু দ্য হাউস, বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল, গতিশীল অবস্থায় ভেতরের দিকে যাচ্ছিল, তখন আমরা ইনটু ইউজ করব। হি ওয়াজ রানিং ইনটু দ্য হাউস, হি ওয়াজ গোয়িং ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলের ভেতরে যাচ্ছিল। এক্ষেত্রে আমরা চোখ বুঝে ইনটু ইউজ করতে পারবো। এখন আমরা কথা বলবো আমাদের ডাইন পাশে যে প্রিপোজিশনগুলো আছে এইগুলো নিয়ে। তার একটি হচ্ছে অ্যাওয়ে ফ্রম। তো কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া, এক্ষেত্রে আমরা অ্যাওয়ে ফ্রম ইউজ করি। গো অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে যাও। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে বলি না, গায়ে একটু চাপ দিলে বা ঘেঁষাঘেঁষি করলে, প্লিজ গো অ্যাওয়ে ফ্রম মি। ওকে, অনেক সময় আমরা রেগে গেলে এই ধরনের ইংলিশ ইউজ করি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সে বাড়ি থেকে দূরে গেছিল কাল, হি ওয়েন্ট অ্যাওয়ে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন এই
ফ্রেজ টাইপের প্রিপোজিশন থাকবে তখন ভার্বকে আমরা মেক শিওর করব যে আমরা পাস্ট ফর্ম ইউজ করব। সো হি গো অ্যাওয়ে এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্ম হবে হি ওয়েন্ট অ্যাওয়ে, সে দূরে গিয়েছিল। সো এখন যে প্রিপোজিশনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসাইড। সো বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে থাকা। সো এই যে দেয়ালটি, এই দেয়ালটি আমার পাশে, দ্য ওয়াল ইজ বিসাইড মি। দুইজন মানুষ পাশাপাশি বসে আছে, একজন আরেকজনের পাশে, আমরা বলতে পারি নেক্সট টু, রাইট? আবার এখানে বিসাইড মানেও একই কথা, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। গো অ্যাওয়ে বিসাইড মি, আমার কাছ থেকে দূরে যাও। সো বিসাইড মানে পাশে, অর্থাৎ বৃত্তে কিন্তু একটা জিনিস ক্লিয়ার আছে, যখন খুব কাছাকাছি থাকবে তখন আমরা বিসাইড ইউজ করব, আর যদি কাছাকাছি থেকে অনেক দূরে থাকে তখন আমরা ফ্রম ইউজ করব বা অন্যান্য প্রিপোজিশন ইউজ করব। তো এখানে যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। এতক্ষণ আমরা বিসাইড নিয়ে কথা বলছিলাম, এবার হচ্ছে ফ্রম। ফ্রম মানে হতে, অর্থাৎ কোথাও থেকে বা কোনো জায়গা থেকে যদি বোঝানো হয়, যেমন আমি বাংলাদেশ থেকে আসছি, আই এম ফ্রম বাংলাদেশ। আমেরিকাতে আমাদেরকে খুব জিজ্ঞাসা করা হয় ওয়ার ইউ ফ্রম। অনেক সময় তারা মনে করে আমরা ইন্ডিয়া থেকে আসছি বা পাকিস্তান থেকে আসছি, হোয়াট এভার ইট ইস। আমেরিকায় সবাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, তো জিজ্ঞাসা করে ওয়ার ইউ ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। এক্ষেত্রে আমরা ইউজ করব ওয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। সো দিস ডিভাইস ইজ ফ্রম চায়না, এটি চায়না থেকে আসছে। তো এখন আমরা কথা বলবো আউট অফ। আউট অফ মানে বাইরে, একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি দূরে চলে যায় তখন আউট অফ। হি ইজ আউট অফ কন্ট্রোল, সে সিস্টেমের বাইরে চলে গেছে। দিস কোশ্চেন ইজ আউট অফ বুকস, এই কোশ্চেনটি বইয়ের বাইরে থেকে আসছে। দিস থিং ইজ আউট অফ ইমাজিনেশন, এটা কল্পনার বাইরে। তো এভাবে যখন কোনো কিছু থেকে একটা জিনিসের বাইরে প্রকাশ বোঝায় তখন আমরা আউট অফ ইউজ করি। সো এখন আমরা তিনটে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আন্ডার, আরেকটি হচ্ছে বিনিথ, আরেকটি হচ্ছে বিলো। সো যখন কোনো বস্তু অন্য কোনো বস্তুর ঠিক নিচে থাকে এবং উপরের বস্তুটি নিচের দিকে চেয়ে দেখা হয়, এক্ষেত্রে আমরা বলি আন্ডার, অর্থাৎ নিচে বা কারোর অধীনে। দ্য খ্যাট ইজ আন্ডার দ্য টেবল, খ্যাটটি টেবিলের নিচে। অথবা আমরা পজিশনের ক্ষেত্রেও আন্ডার শব্দটি ইউজ করি, হি ইজ আন্ডার মি, অর্থাৎ পজিশনে সে আমার নিচে অবস্থিত। বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি হি ইজ আন্ডার দ্য বিল্ডিং, সে বিল্ডিংয়ের নিচে আছে। অর্থাৎ কোনো কিছুর একটা অবস্থান তার থেকে যখন নিচে বোঝায় তখন আমরা আন্ডার ইউজ করি। অন্যদিকে বিলো মানেও নিচে। এক্ষেত্রে আমরা যখন কোনো বস্তু সরাসরি নিচে না থেকে বরং এটি নির্দিষ্ট স্তর বা একটা লেভেলে থাকে তখন আমরা বিলো ইউজ করি। সো এটি হচ্ছে অ্যাবাবের বিপরীত, অর্থাৎ একটু নিচু বা নিম্ন স্তর বোঝাতে আমরা ইউজ করি দ্য সান ওয়েন্ট বিলো দ্য হরাইজন, সূর্য দিগন্তের নিচে চলে গেল। সূর্য কিন্তু গতিশীল অবস্থায় ছিল, এখন কিন্তু নিচে চলে গেল। ঠিক আছে, একটা অবস্থান থেকে তার নিচে চলে গেল। হিজ পজিশন বিলো মি, তার অবস্থান আমার নিচে। তারপরে এখানে তাপমাত্রা বা উচ্চতা বোঝাতেও আমরা বিলো ইউজ করি। টেম্পারেচার ইজ বিলো 0 ডিগ্রি, টেম্পারেচার 0 ডিগ্রির নিচে। তো এভাবে আমরা বিলো ইউজ করতে পারি। বিনিথ মানে হচ্ছে নিচে বা গভীরে। এটি সাধারণত ফর্মাল এবং বেশি সাহিত্যিক ভাষায় ব্যবহার করা হয় কোনো কিছুর অনেক গভীরে বা একটা স্তরে বা একটা স্তরের নিচে যখন ঢাকা থাকে বা কোনো কিছুর নিচে পড়ে যায়, এক্ষেত্রে আমরা বিনিথ ইউজ করি। দ্য শিপ স্যাঙ্ক বিনিথ দ্য ওয়েভ, জাহাজটি ঢেউয়ের নিচে তলিয়ে গেল। ঠিক আছে, বা আবেগ বা ব্যক্তিত্ব বোঝাতে আমরা আবার বিনিথ ইউজ করি। হি ইজ কাইন্ড বিনিথ হিজ রাফ এক্সটারশন, তার রুক্ষ আচরণ নিচের বা আড়ালে সে কিন্তু আবার দয়ালু। তো অনেক সময় মানুষ রাগে থাকে না, আমরা বলি সে কিন্তু ভালো মানুষ। সো আমরা এক্ষেত্রে ইংলিশটা ইউজ করতে পারি হি ইজ কাইন্ড বিনিথ হিজ রাফ এক্সটারশন। সো ভিডিওটি শেষ করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেখাবো যে প্রিপোজিশনগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি।
অ্যাট আমরা ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে খুব বেশি ইউজ করি। তো অ্যাট হচ্ছে কোনো একটা সময় বা সুনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করি। লাইক অ্যাট 5 o'clock, সেটি হতে পারে রাত্রে, যেমন অ্যাট নাইট। তারপরে হতে পারে মনে করেন কোথায় দাঁড়িয়ে আছে, দরজায়, অ্যাট দ্য ডোর। হতে পারে কর্নারে, অ্যাট দ্য কর্নার। সো কোথাও যদি একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হয় বা একটা অবস্থানকে বোঝানো হয় তখন আমরা অ্যাট ইউজ করি। অ্যাট কিন্তু বড় জায়গাকে বোঝায় না, ছোট একটি জায়গা কিন্তু নির্দিষ্ট একটি জায়গাকে বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করে থাকি। আমরা অনেক সময় অ্যাট আমাদের ব্যক্তিগত অবস্থা বোঝাতেও অ্যাট ইউজ করি। যেমন সে এখন খারাপ অবস্থায় আছে, হি ইজ অ্যাট রিস্ক, সে এখন ঝুঁকিতে আছে, এক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করে থাকি। সো এই ছিল আমাদের প্রেপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি আমরা টু দ্য পয়েন্টে সমস্ত প্রেপোজিশনগুলো আলোচনা করেছি। বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ হাউ টু ইউজ প্রেপোজিশন ইন এ রিয়েল লাইফ। সামটাইম when you speak English, it's very hard to use right preposition in a right time. For this, you need a lot of practice of speaking English. So sometimes if you miss, like instead of saying under, you say below, I don't see any problem. When you speak English, don't overthink grammar. Think how you can make your fluency better. When you speak English, you must have to think how you can deliver your English. Grammar is important, but grammar overthinking will kill your speaking power. So, আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। যদি কেউ পিডিএফ কপি চায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানালে আমি পিডিএফ কপিটি পাঠিয়ে দিব। এছাড়া আমাদের আরও অনেক গ্রামার ক্লাস আছে। প্লিজ ওয়াচ অল দোজ ভিডিও। I believe you will learn grammar and speak English. That's it for today. I will see you in my next video. Allah Hafiz.